রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে। ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো, গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলে না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট না মিম তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথে আজ বিকেল কাটানো যাক। মায়েরা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাড়তে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাহাড় আছে রে, ঘরটা কি আমরা এটো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল ধরে টেনে ধরে ফটাফট ৫-৬টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়েরার হাত ধরে সামনে হাঁটতে হাঁটতেই বলে, অত বোঝার দরকার নেই আমার। তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না। আশেপাশে দেখলো কতদিন পর গ্রামের ধুলোর রাস্তায় বান্ধবীদের নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়েরা ভ্রু কুঁচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে। মানে? মায়েরা বড়য়ের বিচি মুখে গোল করে ফেলে দেয়, হেসে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হওয়া আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না। আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দিব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়েরার হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে। মজা করিস না বল, আসলে মানে না তোকে। মায়েরার মুখটা কেমন মলিন হলো, মৃদু স্বরে বলল, হুম, তাহলে এখন কি হবে? তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মায়েরার মুখে থাকা বড়য়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, দুই সতীনে মিলে ঝাক্কাস এক সংসার সাজাবো। মিম রেগে বলল, এই বেয়াদবটা জীবনও সিরিয়াসলি হবে না। ভাবতো জামাইয়ের না মানায় ব্যাপারও মজা করে বলছে। তার কিছু বলল না। মায়েরার সামনে ফুচকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলে, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টো আমাকে খাওয়াতে বলছিস। মায়েরা মিমের ২ হাত ধরে নড়াচড়া করতেই বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করেই বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুচকার দোকানে গিয়ে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভাব করছিস যেন হিসেব করে চলি আমরা। মায়েরা ৪ প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মায়েরার পেছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে। আমি ক্রাশ খেয়েছি খালা। মায়েরা ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখ মুখে মায়েরার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরার চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলেই মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু পিছু ফিরে তাকায় না। এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরা দৌড় থামছে না, একদম মিমদের বাড়ির সামনে গিয়ে দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারোর দিকে তাকাবো না নাকি? মায়েরা ২ হাতে কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি। বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না বেয়াদ্দব মাইয়া? মিম অবাক হয়ে বলে। তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে,
আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে। তার মানে তোর দুলাভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সে তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতরে যেতে যেতে বলে। পেয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামে মাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছে ইরফান। ডাইনিং এর সাথেই ড্রয়িং রুম। সোফায় চুপচাপ গা এলিয়ে দেয়। ডান হাতে সাফেদ শার্টের দুটো আগলা বোতাম নিচ আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পেছনের দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দুই হাত আড়াআড়িভাবে বুকে গুজেছে, ডান পা ভাঁজ করা, বাঁ পাশে মেলে রাখা কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা। চল শক্ত তার। এভাবে স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা দুই বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে। কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে। হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে। ওকে দিয়ে কি করবি? ও ছ্যাঁকা খেয়ে বেঁকা গেছে। শুদ্ধ হাসে বলে। এমনি বললাম, কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা ছিল। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফানের জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী। তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগছে না? শুধু চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে, অতঃপর বলে। শুধু মুখ গোল করে লম্বা করে বলে। ও ওপাশ থেকে সীমান্ত রেগে বলে। রোগী তো পালাইছে মামা। তুই তোর বউয়ের রাগ ভাঙা, যা। ইরফান যাবে না। বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে। সীমান্তর কাছে মায়েরার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে। আরে ও চলে আসবে, এত চিন্তা? বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে। ওকে এনে দে, রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে। ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছিয়ে ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সেই তো সন্ধ্যা পর পরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতের খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়েরার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়েরার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে। কোথায় গিয়েছিলে? ভয়ে মায়েরার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফানের বাঁ হাত মায়েরা তার সাথে শক্ত হাতে চেপে ধরে, ডান হাতে মুখ চেপে আগের চেয়ে শক্ত করে চিৎকার করে বলে। বলো কোথায় গিয়েছিলে? মায়েরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে এবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়ে চোখ জোড়া পানির কণায় জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়েরার গাল চেপে চিৎকার করে বলে। মায়েরা দু গালে ব্যথা পেয়ে তবে কিছু বলে না, কাঁপা কাঁপা গলায় বলে। আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফান শক্ত কণ্ঠে বলে। মায়েরা ভয়ে ফটাফট বলে দেয় মেয়ে। মায়েরার কথা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়েরার গাল ছেড়ে দেয়, বা হাতে মায়েরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়, বুঝে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায় মায়েরার বাম গালে, তার ডান হাতে আলতো হাত রেখে নরম সুরে বলে। মায়েরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগে রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে রইল মায়েরার পানে। মায়েরা অবাক
হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, এসব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে। জি খেয়েছি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়, মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। গুড। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে। এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দ কিছুটা ধমকে বলে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানি ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে মৃদু স্বরে বলে। ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে। ঘরে যাও। মায়েরাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে। গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড। তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তার মুহূর্তে ভ্যানিশ হয়ে গিয়েছে। এই লোকের আগের রূপ দেখে মায়েরা মাথা নিচু করে নেয়। অনেক কথা বললে না, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুধু মিটমিট করে হাসছে। হেসে বলে। ঝড় তবে থামলো। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে। মা খেতে দাও, খেয়ে রওনা দিব। তুই এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে। কি যেতে চাস মায়ের স্বামী? ইরফানের রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে। নো। শুদ্ধ হেসে বলে। শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার 2 দিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলে। আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে। মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বললেন। সামিয়াকে চিনিস না? এইচএসসি দিবে এইবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে। হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে। রেডি করো, আমি আসছি। কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে। মায়েরা ঘরে এসে বোরকা ছেড়ে বিছানার এক কোনায় চুপচাপ করে বসে আছে। 2 হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। টিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে। খালাম্মা, তুমি রাগ করেছো আমার ওপর? টিনা বেগম মায়েরার পাশে বসে মায়েরার গালে হাত দিয়ে বলে। আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে। গ্রামের বাইরে তো যাইনি, তাই ভেবেছি বলতে হবে না। বেগম কিছু বললে না। এটা গ্রাম, এ ওর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন। মায়েরা ত্রিনা বেগমের 2 হাত আগলে বলে। মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে। যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে রে মা, তোর প্রতি ও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে। একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো
একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালা আম্মা, আমি ভুলেই যেতাম যে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরো 4 থেকে 5 বছরের বড় হতাম তাহলে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মেয়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। টিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়েরার দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে? মায়েরার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, পাগলি মেয়ে, ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়েরা কিছু বলল না। টিনা বেগম মায়েরার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকিস না, তবে মা ডাক, ডাকবি তো? মায়েরা দুই হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মাজান, ডাকটা পছন্দ হয়েছে? টিনা বেগম হাসলেন মায়েরার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়েরা হতে গিয়ে তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়েরার বাবা একটা বিয়ে করেন, যিনি মায়েরার বর্তমান সৎ মা। মায়েরা জানতো না মায়েরার বাবা দ্বিতীয় স্ত্রী তার সৎ মা হলেও মায়েরাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন। মায়েরার বাবার চোখের মনে ছিল মায়েরা। মায়েরা ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখন তার বাবা মারা যায়। এরপর মায়েরা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্যই মায়েরাকে তার নানার বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে এখন একটু বড় হয়ে বুঝতে পারে। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়েরাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়েরাকে একটু সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়েরার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়েরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে জমা কোনা পেঁচায় আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওই পাশ থেকে বলে, কেন? আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, হ্যাঁ আমরা বেঁচে যাব আর ফারহাকে বিয়ে দিতে পারবো। শুধু ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ার শট দিয়ে বলে, ইনায়ের কপাল খুলে গেল। তোর মতো মীর জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। তুই একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। যখন বিদেশ ছিলি তখন ইনায়ার অনেক ছেলেপ্রেম জুটেছে বুঝলি, ওদের টাইম দিতে হয়। আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? জানি না ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো। তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে, শুধু আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল, চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়। যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলে, রয়্যাল, সেটা তো আমি জানি সোনা।
তোমার ইনায়া নয়, বোঝনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। বেয়াদব, ভুলে যা ফারাকে। বলেই কল কেটে দেয়, বিছানার উপর ছুঁড়ে মারলো ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ে কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করছে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাদরামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারহার সাথে কথা বলার পর সব বলতে হতো, এখন তার কি হবে? বা হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুমে থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারহার ফোনে কল করে। প্রথমবারে রিসিভ হয়, মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ করে কিছু বলে না। ওপাশ থেকে ফারহা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ছেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারা। ফারহা ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। শুদ্ধ এসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বুঝলে? তাই ভুলেও কল কাটবে না। ফারহা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে, বুঝলে? মেয়েটা মারাত্মক সুন্দর ফারা। এইচএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেয়া যায় বলো তো? ফারহার চোখ গড়িয়ে পানি টইটম্বর, বারবার ঢোক গিলছে। শুধু ফারহার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, ডেট তুমি ফিক্সড করে দিবে। মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানে দিতে হবে। ফারহার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও হাসছে। তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা। আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কুটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে সবকিছু তার। হঠাৎই ফারহা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারহার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে করে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারহা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারহা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে দেব, একদম বলে দিচ্ছি। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারহা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে আমি। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? ভাল লাগে কাঁদাতে? তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাকে আরেকজনের সাথে বিয়ে দি, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস। বেয়াদব। শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া। ফাইজের রাগের সাথে কল কেটে দেয়। শুদ্ধ এই পাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখন পর 10টা থাপ্পড় দিতে চাওয়া, একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক চিন্তা ভাবনা করে রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে।
মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবন নিয়েও কাপড় পরে না, কেন বোঝে না? যদিও তারা দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাতে চোখের উপরে রেখেছে, নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনি তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না, ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি? ভাবনার মাঝেই পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে। এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছনে ফিরে তাকায়। ইরফান চোখের উপরে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশে দেখতে দেখতে ইরফানের হাঁটু বারবার দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপরে পড়ে যায়। মায়েরা বা হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়া অংশে ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল! ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না। দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে। আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল। ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর কি পায়? লজ্জায় ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতেই, বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখলো। ইরফান মায়েরার প্রস্থান দেখলো, চুপচাপ ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে, রুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরের দরজা চাপিয়ে দেয়। অতঃপর কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। এই লোকের সামনে গেলে তাকে ঠিক কি করবে এটা ভাবতেই মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার ওপরে উঠে বসে ভাবছে, হলোটা কি? কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, ফকির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটোনে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে, অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরা এমন কথা শুনে চিন্তা ঘিরে ধরে। চিন্তা তো কণ্ঠেই বলে, কি হয়েছে মাইরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে, আপু তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। না না, এসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেললো, অথবা নিজেকে সামলে নেয়। কোনো রকমে ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মাইরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরার ভাবনা থেকে বেরিয়ে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মিকি হেসে বলে, কিছু না কি? ইনায়া ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে জোরে হেসে উঠে বলে, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ওমা, ভূতের মুখে দেখি রাম রাম। মায়েরা থতমত খেয়ে বলে, না অনেক ভালো না, ও একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রু কুচকে বলে, কেন, কি হয়েছে মাইরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না আপু,
তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু। আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে।